আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আমার ফার্স্ট পর্ব, আমার গত যে ভিডিওটা আমি আপ করেছি আর কি, তো সেখানে আমি বলতে চেয়েছি যে 5ই আগস্টের পরে শেখ হাসিনা মানে কি কি ষড়যন্ত্র বা কি কি বাংলাদেশে ক্যাওয়াস তৈরি করেছে তার আওয়ামী লীগের যারা আছেন আর কি নেতা কর্মী তাদেরকে নিয়ে। এবং আমরা বারবার ফোনালাপ ফাঁস হইতে দেখছি এবং মানে কোনোটা বাদ যাচ্ছে না আর কি। তিনটা জায়গা আছে, মানে জল স্থল, মানে আমরা জাহাজে আগুন লাগতে দেখছি, বা ডাঙার মধ্যে সে যে কাজগুলি করতেছে মানে আন্দোলনের নামে আর কি। তো এইগুলি নানা রকমের কনস্পাইরেসি চলতেছে। এবং বাকি আছে হচ্ছে আকাশ পথ আর কি। তো তার মানে ডানে বাঁয়ে যারা আছে, মোদির মানে প্রশাসন, মানে বিজেপি বা কংগ্রেস, ভারত একেবারে পুরোপুরি মানে আষ্টে পৃষ্ঠে লেগে আছে শেখ হাসিনার সাথে আর কি, এবং ভারতের এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ভারতের সবচেয়ে মিত্র দেশ হচ্ছে যে ইসরায়েলের মোসাদ, মানে আমাদের বর্ডারের এরিয়াতেও মোসাদের অ্যাক্টিভিটিস গুলি আছে আমরা জানি, এবং আমাদের দেশের মধ্যেও আছে আর কি। আমাদের আড়ি পাতার যন্ত্রতন্ত্র এগুলি নেওয়া হয়েছিল সব ইসরায়েল থেকে। তো তারা তো আসলে বসে নেই, তারা ওই তাদের যে হ্যান্ডস গুলো আছে তারা কাজে লাগাতে পারে। এবং এই বহিঃশত্রুর মাঝখানে আমার আমেরিকার মতো একটা বন্ধু রাষ্ট্র, সেখানেও ট্রাম্পের আমরা টুইট দেখছি, মানে বাংলাদেশের হিন্দুদের উপরে মানে তথাকথিত অত্যাচার হচ্ছে এগুলি নিয়ে উনি টুইট করেছেন এবং বলেছিলেন যে উনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে হয়তো মানে সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো এগুলি হয়তো দেখতে হইতো না সবাইকে। এবং আমি জানি যে একটা অস্থিরতা তৈরি হবে ট্রাম্প আসার পর পর আর কি। তো একটা সজাগ থাকার ব্যাপার হচ্ছে, এই ভিডিওটা আমি মানে আমার গত ভিডিওতে যেই কারণগুলি, মানে তার অ্যাক্টিভিটিস যেগুলো ছিল গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর কি, মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশকে কেন্দ্র করে, সাথে সাথে ভারতের, তো সেটা আমি দেখিয়েছি। এবং এই ভিডিওতে আপনারা দেখবেন যে আগামীতে সে কি করতে পারে। তো এইটা আমরা একটা মানে ফোরকাস্ট করতেই পারি, এবং এইটা ফোরকাস্টটা যেটা আমি তৈরি করেছি সেটা একটা ধারণামূলক, এবং এটা আমার সাথে কারোরই কোনো মানে লিঙ্ক নাই যে এটা একেবারে কনফার্ম আমি বলতে পারি, বাট একটা ধারণা আমরা করতে পারি। এবং সেটা হচ্ছে যে গত ভিডিওটা আপনারা সবাই দেখলে পরে বুঝতে পারবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস, সেটা থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে আগামীতে সে কি কি করতে পারে। তো এই মুহূর্তে আসলে সেটা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝখানে। 10টা পয়েন্ট বলবো যে আগামীতে সম্ভাব্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি কি প্ল্যান আছে আর কি। তো আমার মনে হয় যে একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন আর কি। তো ইনফ্যাক্ট তারা কি করতে পারে, তারা মানে কি করতে পারে, যদি আমরা চিন্তা করি, নিজেদের মধ্যে গন্ডগোল লাগাই দিতে পারে আর কি। তো নিজেদের মধ্যে ডক্টর ইউনূস আছেন, তারপরে প্রশাসন আছেন, সমন্বয়কারীরা আছেন, ছাত্র সমন্বয়কারীরা আছেন, ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তো সাধারণ ছাত্ররা আছেন, প্রশাসন আছেন, বাহিনী আছেন। এই সবার ভিতরে একটা গ্যাঞ্জাম লাগাই দিতে পারে আর কি। কারণ হচ্ছে কি যে দেখেন, তুলসী যেই গ্যাবার্ড, যে মানে হিন্দু ধর্মের যে নেত্রী আর কি, ট্রাম্পের বিশ্বস্ত, এবং তাকে আমরা 18টা গোয়েন্দার মানে প্রধান হিসেবে আমরা দেখতে পাবো জানুয়ারিতে। এবং মানে অলরেডি রয়ের অ্যাক্টিভিটি আমরা জানি বাংলাদেশে কিরকম। তো সেখানে তুলসী গ্যাবার্ড যদি আবারও নতুন মানে রয়ের মতোই বা তার চেয়ে আরো বেশি যদি মানে অ্যাক্টিভিটি বাংলাদেশকে কেন্দ্র করে চালু করে দেয়, তো যেটা মানে ডেফিনেটলি 1 নম্বর পয়েন্ট হিসাবে আমি আলোচনা করতে পারি যে গোয়েন্দাদের ভারতের তুলসী মোসাদের খেলা কিন্তু আমরা দেখতে পারি, এবং এটা খুব সহসাই। এবং ইনফ্যাক্ট এই গোয়েন্দারা যে কাজগুলি করে আর কি, তারা ইনফ্যাক্ট অনেকটা কুটনামি করা আর কি, কুটনামি বা গোপনে কাজ করে মারামারি, ক্যাওয়াস, তারপরে গ্যাঞ্জাম, এইসব গন্ডগোল এগুলো সৃষ্টি করে আর কি। তো বিভিন্ন গ্রুপ তৈরি করে, গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এগুলি তৈরি করে। তো এই তারা যে আরো এক হয়ে গোয়েন্দাদেরকে, আমরা শেখ হাসিনা যে ও খুব মানে ভয়ঙ্কর তার কথাবার্তা, আমরা যদি ফোন মানে কল রেকর্ড গুলা আমরা বিশেষ করে গত ফোনের যে মানে ফাঁস হওয়া যে কলটা আমরা যেটা আমরা দেখলাম, তাতে আসলে তার
এরকম ভয়ঙ্কর কিছু হচ্ছে বা করবে, সেরকমই কিন্তু আমরা বুঝতে পারি। এবং দেখেন আমরা ছাত্ররা যারা আছে আর কি, ইনফ্যাক্ট ছাত্রলীগ মানে হঠাৎ করে আবির্ভূত হয়ে যেতে পারে, মানে হেলমেট লীগকেও আমরা দেখতে পারি। এবং মানে ডক্টর ইউনূসের আসলে যে মাঝখানে যে রাজনৈতিক দল, এদের মাঝখানে কিন্তু একটা ক্যাওয়াস ট্যাওয়াস এগুলো আমরা দেখতে পারি আর কি। তো গোয়েন্দারা এগুলি বসে থাকবে না চুপচাপ, তারা কাজ করবে। এবং এগুলি নিয়ে যারা নাকি আছেন প্রশাসনে, আমার ভিডিওটা অনেকেই দেখেন, ডক্টর ইউনূসকে বা আমি তাকে উদ্দেশ্য করে বলবো যে খুবই খুবই চোখ কান খোলা রাখতে হবে। উনিও বারবার বলতেছেন। এবং আম জনতার প্রত্যেকটা মানুষকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন নিজেরা কোনো রকমের কনস্পারেসি বা মানে বহির্বিশ্বের কোনো গোয়েন্দাদের মানে একটা খেলার পুতুল না হই আর কি। নাম্বার টু হচ্ছে যে বাহিনীকে টার্গেট করতে পারে। মানে বাহিনীকে টার্গেট মানে আমাদের দেশের বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। রিসেন্টলি আমরা যেটা দেখছি যে কোন একটা নির্দিষ্ট বাহিনী এয়ারপোর্টগুলি যেন হঠাৎ নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্য দায়িত্ব নিয়েছে, এবং প্রচুর তাদের জার্সি পরা বা পোশাক পরা পরিহিত এইসব। এবং এগুলা মানে হঠাৎ করে একটা চিঠি চালাচালিও আমরা দেখলাম যে সরকারি বিভিন্ন দপ্তর তাদের কাছে জানতে চাইছে যে হঠাৎ করে একটা নির্দিষ্ট বাহিনীকে নিয়োগ দেওয়ার পিছনে কারণটা কি। তো এটা যদি বিমান বাহিনী হয়ে থাকে তাহলে তো একটা নির্দিষ্ট বাহিনীকে নিয়োগ দেওয়া তো একটা টেনশনের বিষয়। এবং এখানে মানে ষষ্ঠ উপদেষ্টার পারমিশন তারা নেয় নাই, বা প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূসের কাছ থেকেও তারা পারমিশন নেয় নাই। তো এটা কি আমরা চিন্তা করতে পারি না যে তারা আবার যদি মানে এরকম সম্ভাব্য যদি এরকম হয় যে একটা নতুন করে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে এবং ডক্টর ইউনূসরা সবাই দেশ থেকে পালানোর চেষ্টা করতেছে, তো তারা তো ওই বাহিনী দ্বারা আটকে যাবে। তো এটা কি আটকে ফেলার আবার কি কোনো ষড়যন্ত্র কিনা? নিশ্চয়ই, যেহেতু চিঠি চালাচালি করতেছেন, বিভিন্ন দপ্তর হঠাৎ করে সজাগ হয়ে গেছে। তো আমার মনে হয় যে একক বাহিনীর এই প্ল্যানিংটা ইমিডিয়েটলি সরিয়ে ফেলা উচিত। এবং ওই আমরা দেখছি যে শাহজালাল বিমানবন্দর বা বিভিন্ন অন্যান্য বিমানবন্দরও নাকি একই রকম ব্যাপার হচ্ছে আর কি। তো বাহিনীগুলাকে টার্গেট করা হতে পারে, এটা দেখতে পারি আমরা। তো আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের উপরে অনেকের আস্থা নাই। আমিও বারবার বিভিন্নভাবে উনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় হন আর কি, মানে কাজিনের মানে হাজব্যান্ড, তো সিম্প্যাথি থাকতেই পারে। এবং আমরা দেখছি যে প্রচুর আওয়ামী লীগকে সেনানিবাসে রাখা হয়েছে, তারপরে পুলিশকে রাখা হয়েছে, তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা তো ক্রিমিনাল ছিল। তো এগুলির পরেও রিসেন্টলি 34 জনকে দিয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব। মানে আমি যেহেতু ভারতের গ্রিফ থেকে বের হয়ে মানে পাকিস্তানের দিকে ঝুঁকতে দেখছি এই বাহিনীটাকে, আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি যে সঠিক আছেন, অনেকে ওয়াকারুজ্জামানকে একটু ভয়ের কারণ হিসাবে দেখেন, কারণ তার ডাইনে বাহিনী যারা আছেন তারা আওয়ামী লীগ পুষ্ট আর কি, আওয়ামী লীগ পুষ্ট এবং আওয়ামী লীগের আদর্শে আদর্শিত আর কি। তো এরা তো বাংলাদেশের জন্য একটা ক্ষতিকারক এলিমেন্ট। তো তারাই করতে পারে। এখন তারা যদি আবার ব্যবহৃত হওয়ার চেষ্টা করে আর কি নিজেদেরকে, তো আমরা এরকম বাহিনীর মতো একটা অস্থিরতা দেখতে পারি। পুলিশ এখনো ঠিকঠাক কাজ করতেছে কিনা, বিডিআর আছে, বিজিবি আছে, এসবি আছে, এনএসআই আছে, তারপরে সিআইডি আছে, নানা রকমের আনসারের বিদ্রোহ আমরা থামাইছি। তো এরকম নানা রকমের টার্গেট একটু উঁচু লেভেলে দেখতে পারি। এবং তারা যদি এরকম ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে রাস্তায় নেমে আসে, তো বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার যে একটা চেষ্টা, সেটা সর্বোচ্চ লেভেলের চেষ্টা আগামীতে হতে পারে। সেটার ব্যাপারেই কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। মানে 3 নম্বর পয়েন্ট যদি আমরা বলি যে ডক্টর ইউনূস বা তার আশেপাশের উপদেষ্টা টার্গেট হতে পারে। তো আমি তাদের ভয়ভীতি দেখাচ্ছি না, এটা একটা মানে সতর্কতামূলক কি বলে ভিডিও বলতে পারেন। তো ডক্টর ইউনূসের পাশাপাশি যেমন হাসনাত আব্দুল্লাহ মানে ফাঁসির ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কথা বলতেছেন, মাকসুদের ব্যাপারে জুলকারনাইন সাহেব পোস্ট দিয়েছেন। তো আমি তো মনে করি যে তারা দেশের ভিতরে আসলে না ফাঁসি বিচার এসব হইতে পারে, বা তারা যদি দেশের মধ্যে না এসে এসব করাতে পারে, তো এইগুলি তো ফাঁসির তো দরকার নেই। একটা সিম্পল একটা ইনসিডেন্টই কিন্তু যথেষ্ট। এই ছাত্র সমন্বয়কারী নেতা যেগুলি ছিলেন আর কি, বিশেষ করে ছাত্র জনতার যে আন্দোলন করেছিলেন তাদের, তা আমি ভয়ভীতি ছড়াচ্ছি না, বাট তাদের যারা মানে একেবারে খোলা ময়দানে ঘোরাফেরা করেন,
তাদেরকে একটু সতর্ক হওয়ার যথেষ্ট প্রয়োজন মনে করি। মানে ফাঁসি কিন্তু অনেক দূরের কথা, শেখ হাসিনা বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা আছে আর কি, তো আমি তো মনে করি যে মানে বিষ্ণু গ্যাংয়ের যদি সন্ত্রাসীরা কানাডাতে গিয়ে সন্ত্রাসী করতে পারে, তো মানে আমি বলছি না যে এরকম হবে, বাট সজাগ থাকার কিন্তু যথেষ্ট কারণ আছে। নাম্বার ফোর হচ্ছে যে 3 ছাত্র সমন্বয়কারী টার্গেট হতে পারে, যেটা বললাম। বাকি সমন্বয়কারী যারা আছে তারাও টার্গেট হতে পারে, তো এটা তাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে। নাম্বার 5, হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর আরো বড় রকমের আক্রমণ হতে পারে, বা তাদের উপাসনালয় যেগুলি আছে বা নেতাদের আক্রান্ত হতে হতে দেখতে পারি আর কি। তো এখন যারা বারবার স্পোক্স পার্সন হিসাবে তাদের সংখ্যালঘুদের রাইট নিয়ে কথা বলতেছেন, তাদেরও আসলে কিন্তু নিরাপত্তার দেওয়া বা তাদের নজরে রাখাটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো এগুলি যদি আরো ব্যাপক হারে বেড়ে যায়, বাংলাদেশকে তারা অস্থিতিশীল বা অস্থির করতে পারবে, এবং যতই অস্থিতিশীল করবে, যতই সংখ্যালঘুদের উপরে আক্রান্ত হওয়ার দৃশ্য দেখাইতে পারবে, মানে ট্রাম্প বা ওই তুলসী গ্যাবার্ড বা ভারতের মোদি, শেখ হাসিনা, ততই সাকসেসফুল হবে। তো এইগুলা যেন না হয়, সেগুলি আমরা একেবারে চোখ কান খোলা রাখবো আর কি। তার মানে এই না যে হিন্দুরা আবার বা সংখ্যালঘুরা যদি আমাদের উপরে আবার মানে কি বলে নাশকতা তৈরি করতে চায় বা অ্যাটাক করতে চায়, সেগুলি আবার কঠোর হাতে কিন্তু দমন করতে হবে। মানে তারা যেন আবার আক্রান্ত না হয়, সেটা একটু আবার আমাদেরকে খেয়াল করতে হবে। তো নাম্বার 6 নম্বর পয়েন্ট যেটা আমরা বলতে পারি যে সন্ত্রাসীদের মানে কার্যক্রম বাড়তে পারে, এবং এই সন্ত্রাসীরা তাদের যে অ্যাক্টিভিটিগুলি আছে এবং সংখ্যালঘু বা নারীদেরকে তারা টার্গেট করতে পারে, এবং নারীদের মানে বা সংখ্যালঘুদের গুম হইতে আমরা দেখতে পারি, বা নারীদেরকে ধর্ষণ টর্ষণ এগুলি করতে পারে, বা এগুলো আছে লিডার টাইপের যারা আছে আর কি। তো ইনফ্যাক্ট নজর রাখতে হবে যেন সংখ্যালঘু বা ইনফ্যাক্ট নারী, বা এটা হতে পারে উপজাতি যারা আছে তাদের নেতৃত্বে যারা আছেন, নারী এবং পুরুষ উভয়ই, বিশেষ করে নারী, এদেরকে কিন্তু আমরা একটু নজরদারির মধ্যে রাখবো, বা তাদের নিরাপত্তার ব্যাপারে কিন্তু আসলে সজাগ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তারাও যদি আমার ভিডিওটা দেখেন, ইনফ্যাক্ট এটা কেউই কাম্য করি না যে আমি আক্রান্ত হব বা আমার উপরে হঠাৎ করে একটা নির্যাতন নেমে আসে। তো সেরকম যেন না হয়। আপনারা নিজেরা চলাফেরা বা যেখানেই থাকতেছেন, আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের অ্যাটলিস্ট সাথে কিছু মানুষজন যেন থাকে, তা সেগুলি আপনারা খেয়াল করবেন। শুধু সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠের মধ্যে আমরা মুসলিম কমিউনিটি বা সরকার প্রশাসন যারাই আছেন, তাদের সমস্ত মানুষজনের ইন্ডিভিজুয়াল যে সেফটি সিকিউরিটি, এগুলো যেন নিশ্চয়তা আমরা দিতে পারি, সেগুলির ব্যাপারে কিন্তু আপনাদের মনোযোগ যেন থাকে, সেটা যেন আমরা 100% দেখি আর কি। নাম্বার 7, 7 নম্বর যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যে অলরেডি গার্মেন্টসটাকে টার্গেট করা হয়েছে। তো বিনিয়োগের চেষ্টা করার জন্য আমরা আশিক সাহেবকে নিয়ে আসছি। উনি বেজা এবং আরেকটা ইনভেস্টমেন্টের একটা দপ্তরের উনি কি বলে এক্সিকিউটিভ চেয়ারম্যান আর কি। তো ওনার কাজকর্মগুলি খুব ভালো। আমি রিসেন্টলি গতকালকে দেখলাম যে চাইনিজরা সোলার প্যানেলে ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব আগ্রহী, উনি মিটিং করতেছেন আর কি। তো মানে টার্গেট হইতে পারেন উনি, বা আমাদের বিনিয়োগ যেন বাংলাদেশে নষ্ট হয়ে যায়, সেটা সরাসরি কোনো আক্রমণ হতে পারে। বা ভারতের বিদ্যুৎ, মানে শুধু তো আদানি না, মানে প্রায় 2000 মেগাওয়াটের মতো একটা বিদ্যুৎ আমরা ভারত থেকে পাই। তো কোনো একটা কারণে হয়তো টোটালটাই বন্ধ হয়ে যেতে পারে, এটা আশঙ্কা আর কি। আমি বলতেছি না যে এখানে ভয়ভীতির কোনো কারণ আছে বা এগুলি কোনো মানে লিঙ্ক আছে কিনা বা সোর্সটা কি, এগুলো সব আশঙ্কা। বা আমরা ধরে নিতে পারি যে হয়তো ভারত বাংলাদেশের সম্পর্কে যদি আরো অবনতি হয় কোনো একটা কারণ দেখিয়ে, তো তারা তাদের যে হাতের মধ্যে যে টুলসগুলি আছে, সর্বোচ্চ লেভেলের সেই টুলসগুলি ব্যবহার করতে পারে। তো বিদ্যুৎ অন্যতম। এবং ভারতও আমেরিকার থেকে যে স্যাংশন, মানে আলু পটল পেঁয়াজ যা যা আনার, এগুলি যদি তারা বন্ধ করে দেয় ভারত থেকে, তো তারা এরকম সরাসরি স্যাংশন দিলে কিন্তু আমাদের একটা সমস্যা হতে পারে। এবং সবচেয়ে বড় যেই সমস্যাটা, অলমোস্ট মানে $10 বিলিয়ন একটা গার্মেন্টস এক্সপোর্ট হয় হচ্ছে আমেরিকাতে। তো ভারত মানে সর্বোচ্চ চেষ্টা করবে যে বাংলাদেশে যেন আমেরিকা একটা স্যাংশন দেয়। অলরেডি অনেকে এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন, এবং এই অর্ডারটা যেন ভারতে চলে যায়। এখনই অনেক অর্ডার চলে যাচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে, যেরকম মানে বেতন না পেয়ে যে বিক্ষোভ, বা কারণে অকারণে যে রাস্তা বন্ধ করে যে বিক্ষোভ, সেখানে
সেখানে কিন্তু অর্ডারগুলি চলে যাচ্ছে আর কি। তো বিনিয়োগটা যেন থামিয়ে দিতে পারে বা এরকম ভাবে যেন প্রচার করতে পারে যে না, বিনিয়োগ এর অবস্থা নাই, বাংলাদেশে যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে বা বাংলাদেশে যেরকম সমস্যা তৈরি হয়েছে, তো এরকম একটা চিত্র তারা তৈরি করতে পারে। তো নাম্বার 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে জনজীবন থেকে মানে একেবারে হঠাৎ করে আমরা দেখতে পারি যে একবার সবকিছু থমকে গেছে আর কি। জনজীবন থমকে যাওয়ার মতো বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টির জন্য অন্য কোথায় কোথায় আমরা আক্রমণ হতে পারে বা কোন কোন জায়গাতে এই আওয়ামী লীগের একটা মিছিল থেকে কিছু ডিম ছুঁড়ে মারলো বা পটকা ছুঁড়ে মারলো, এরকম কোথায় কোথায় হইতে পারে। ট্রাইব্যুনাল বা আদালতের উপরে আমরা একটা হামলা দেখতে পারি, এবং সাথে সাথে আওয়ামী লীগের আসামিদেরকে আপনারা প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছেন, 12 জনকে নিয়ে যাচ্ছেন, 13 জনকে নিয়ে যাচ্ছেন। তো এই আসামিদের উপরে কিন্তু আক্রমণ আমরা দেখছি, ডিম ছুঁড়ে মারা, এটা ওটা। তো একটা ককটেল যদি ছুটে পড়ে, তো এটা তো একদম হিউম্যান রাইটস এর যারা আছেন তারা তো সবাই ছুটে চলে আসবে বাংলাদেশে। তো এরকম একটা ক্যাওয়াস হইতে পারে। এবং কারাগারের মধ্যেও শোনা যাচ্ছে যে সালমান এফ রহমানের হাতে মোবাইল, তারপরে উনি ইন্টারনেট চালাইতে পারেন, তারপরে উনি শেখ হাসিনার সাথে কমিউনিকেট করতেছেন। তো এগুলো আবার ওই জেলার যিনি আছেন উনি নাকি অস্বীকার করছেন যে না, এখানে জ্যামার আছে, এগুলি দিয়ে সম্ভব না। বাট এগুলি আসলে অনুসন্ধান করা উচিত, এবং ওই তথ্যগুলি নিউজ মিডিয়া বা এইসব জায়গাতে সংবাদ মাধ্যমে আমরা দেখতে চাই যে আসলে হচ্ছেটা কি, যে যারা যেসব জায়গাতে আমরা দেখছি যে মানে জেলখানাগুলিতেও আক্রমণ হয়েছে আর কি 5ই আগস্টের আগে আগে, তো সেখান থেকে আসামি বের করে নিয়ে যাওয়া, এইসব জিনিসও দেখছি যে কতটুকু প্রোটেক্টেড এই জেলখানাগুলি, সেটাও কিন্তু দেখা উচিত। এবং এই আসামিদেরকে যদি আনা নেওয়ার সময় যদি ছিনতাই করে নেওয়া হয়, আমরা দেখছি যে জিয়াউল হাসান সাহেব, তারপরে ওখানে মামুন আছে, আমাদের আইজিপি আগের শেখ হাসিনার আমলের 2জন আইজিপি আছে, তো তাদের উপরে যদি কোনো রকমের ছিনিয়ে নেওয়ার ব্যাপার ঘটে, তো এটা কি আমরা ওই আমাদের আর্মস যারা নাকি ফোর্স যারা আছে আর কি, আমাদের পুলিশ বাহিনী, তারা কি ওই আধুনিক কমান্ডো ব্যাটালিয়নের কাছে কি তারা প্রস্তুত আছে কিনা, এটা একটু ভেবে দেখার মতো আর কি। নাম্বার 9 নম্বর যেটা মানে পয়েন্ট, সেটা হচ্ছে যে সরকারকে বাহিরের ও আওয়ামী শক্তি দিয়ে ভুল পথে পরিচালিত করা আর কি। মানে তাদেরকে আসলে মোটিভটা কি, যে স্বৈরাচার বানানো। তো স্বৈরাচার মানে খুব সিম্পল ভাবেই আমরা দেখতে পারি, যদি এই সরকারটা উল্টাপাল্টা কথা বলেন আর কি। আল জাজিরাতে গিয়ে ডক্টর ইউনূস বলতেছেন যে তারা চাইলে এখনই নির্বাচন দিয়ে দিতে পারি সংস্কার বাদ দিয়ে, আবার এটা সর্বোচ্চ লেভেলে 4 বছরের সময় হইতে পারে। আমি আমার ভিডিওতে বলছি যে প্রত্যেকটা সরকারের মেয়াদ আগে যেটা ছিল 5 বছর, সেটা থাকা উচিত। কারণ কমলে হয় কি, যে লাস্ট বছরে বা 6 মাসে কিন্তু কোনো কাজ বাজ হয় না, মানে সব নতুন সরকারের নির্বাচনের আশায় বসে থাকে। তো ইনফ্যাক্ট 4 বছর হইলে তো তারা ওই 3-3.5 বছরের বেশি কাজের সময় পাবে না আর কি। তো এদেরকে আসলে ওই 3-3.5 বছরে আমরা কি আশা করতে পারি তাদের কাছ থেকে? তাদের তো পর্যাপ্ত সময় দিতে হবে আর কি। ডক্টর ইউনূস ওই 4 বছর থাকবেন, এটা ওইটা এই ধরনের কথা বলে ওনাকে যদি আমরা স্বৈরাচারের দিকে ঠেলে দিই, তো এইটা আসলে খেয়াল রাখতে হবে যে মানে অবশ্যই সরকারের বাহিরের এবং ভিতরের যে অংশটা আছে আওয়ামী শক্তি, মানে এখানে ট্রেমেন্ডাস, ক্যাবিনেটের মধ্যে প্রচুর মজুমদার থেকে শুরু করে ব্রিগেডিয়ার শাকত সাহেব থেকে শুরু করে প্রচুর আওয়ামী লীগের, তো তাদের দ্বারা ভুল পথে পরিচালিত হওয়ার যথেষ্ট এই সুযোগ রয়েছে। এবং রাজনৈতিক দল যারা আছেন তাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি করা, বা মানে সুধীজন যারা আছেন, মানে বিশেষ করে ইউটিউবারদের কথা শুনতেছে না ডক্টর ইউনূস, অলরেডি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং পিনাকিদার ভিডিও আগে দেখতাম, এখন আর দেখি না, মানে উনি খুব উশৃঙ্খল ভাবে চিৎকার চেঁচামেচি করেন আর কি। এখন আর শেখ হাসিনাকে যেভাবে উনি গালি দিতেন সেভাবে তো উনি পারা উচিত না আর কি। তো একটু সভ্যভাবে কথা বললে আমাদেরও ভালো লাগে আর কি। তো ওনাদের মানে যারা বিভিন্ন সময়ে দাবি তুলতেছেন, জুলকারনাইন সাহেব আছেন, কনক স্যার সাহেব আছেন, বা যারা ইউটিউবার যারা আছেন, তাদের মাঝখানে আবার একটা মানে দূরত্ব অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। মানে এই ডক্টর ইউনূসের সরকারের ক্যাবিনেট যারা আছে তারা কথা শুনছে না। তো এরকম যদি কন্টিনিউয়াসলি হইতে থাকে, তো একটা তো স্বৈরাচারের একটা ফরমেশন পেয়ে যাবে এই সরকার। তো এই বহির্বিশ্বের যারা আছেন, বহির্বিশ্বের শক্তিরা, তাদের একটা মোটিভ থাকবে যে এই সরকারকে স্বৈরাচার হিসাবে ইস্টাবলিশ করা আর কি। অলরেডি কিন্তু ভারতের মিডিয়াগুলিতে বলা শুরু হয়ে গেছে যে ইউনূস তাড়াতাড়ি যেন ভোট দিয়ে সরে যায়, যেটা নাকি অনেকে বিএনপির উপরে ব্লেম দেন।
তো এখন বিএনপির উপরে তো প্রেশার আছে, মানে সার্জিসরা যেভাবে খোল্লা কথা বলে, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বা তারেক রহমান সেভাবে তো কথা বলতে পারে না। তো যথার্থই আমি মনে করি যে আওয়ামী লীগের মানে ব্যান হয়ে যাওয়া উচিত, নিষিদ্ধ হওয়া উচিত, এবং তাদের বিচার কাস্টে সবার আগে বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগকে তোলা উচিত। এবং এই দলের যথেষ্ট মানে কার্যক্রম আছে যেটা নাকি তাদের দল হিসাবে নিষিদ্ধ হতে পারে আর কি। তো ডক্টর ইউনূসের সরকার এগুলি কিন্তু আসলে বিবেচনা করা উচিত। এবং বিএনপি বা জামাত তারা হয়তো নানা শক্তির কারণে হয়তো মুখে একরকম কথা বলতেছে, বাট মনের মধ্যে হয়তো ঠিকই চান যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়ে যায়। তো এটা ডক্টর ইউনূসের নিজের একটা গণভোটের একটা পরিবেশ তৈরি করে দিয়ে এইটার পাশাপাশি আরো যদি কিছু আইটেম থাকে সেগুলি নিয়ে একটা গণভোট করে আমার মতে ইমিডিয়েটলি ডক্টর ইউনূসের উচিত হবে যে কি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর কি। তাইলে আর বিরোধী দলের কোনো মানে সমস্যা নাই আর কি, কারণ তাদের নানা রকমের ইন্ডিয়ান চ্যানেলগুলির সাথে বৈঠকে মানে ইন্টারভিউ দিতে হয়, এবং এটা খুব এম্বারাসিং যে মানে অ্যাটর্নি জেনারেল যখন বলেন যে কি বলে বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা না, তারপরে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কথা বলে, ইসলামী সেকুলার শব্দটা উঠিয়ে নেওয়ার কথা বলে, তো ওরা আবার মানে প্যানিক সৃষ্টি করার চেষ্টা করে আর কি। তো এগুলা হইতে থাকবে, বাট বিএনপি বা মানে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের সরাসরি নিষিদ্ধ চায় না, তো ধরে নিতে হবে যে তারাও হয়তো চায় আর কি। তো তারা হয়তো মুখে বলতে পারতেছে না নানা কারণে আর কি, নানা ফ্যাক্টর আছে, শুধু ভারত না সারা বিশ্বই হয়তো চায় যে আওয়ামী লীগ থাকুক আর কি। তো আমরা এই মানে সন্ত্রাসী দলটাকে রাখবো কিনা সেটার ব্যাপারে একটা গণভোট করে ডক্টর ইউনূসকে এটা ইমিডিয়েটলি একটা ডিসিশনে যাওয়া উচিত। তো দেখেন নাম্বার 10 যদি আমরা বলি, তো এখানে খুব ম্যাসিভ আকারে একটা কিলিং হইতে পারে, বিডিআর কিলিং আমরা যেরকম দেখছিলাম নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, বাট ওই ইন্ধন জুগিয়েছিল হচ্ছে যে ভারতের বা ভারতের শক্তি আর কি। 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা হইতে পারে, টাকা পাচার হইতে পারে প্রচুর, এবং জঙ্গি বলতেছে, তো জঙ্গিদেরকে আমরা মানে সামনে ফ্রন্টে দেখতে পারি, এবং জঙ্গিদের সাথে মানে যে কানেকশন আছে কার, ডক্টর ইউনূসের, এবং এই বোমাবাজি বা এই কিলিং এর সাথে কোনো না কোনো ফর্মে আমরা যেমন বিডিআর কিলিং এর সাথে শেখ হাসিনার একটা কানেকশনের কথা বলি, ডক্টর ইউনূসকে একটা ফাঁসি দেওয়ার একটা চক্রান্ত থাকতে পারে। এবং ভারতের অভ্যন্তরীণ যে জঙ্গি যেগুলো আছে আর কি, মানে মণিপুর বা কি বলে কাশ্মীর বা ওই যে খালিস্তান, এদের সাথেও কোনো রকমের কানেকশন তারা বের করে দেখাইতে পারে যে না বাংলাদেশের সাথে এই যেমন মানে কি বলে কার্গো শিপ আসলো, তারা বলে দিল যে এর মাঝখানে অস্ত্র ছিল আর কি। তো ওই যে আমি আমার আগের ভিডিওতে বলছি যে ককটেল রেখে দিয়ে তারা যদি বলতে চায় যে না এগুলির মধ্যে আবার অস্ত্র চলে যাচ্ছে জঙ্গিদের হাতে, তো এইটা তারা ট্রাই করতে পারে, এটার ব্যাপারে সজাগ থাকা উচিত। এবং অবশ্যই জামাত শিবির বা বিএনপি বা ছাত্র সমন্বয়কারীদের বা ডক্টর ইউনূসের প্রশাসনের যারা আছেন আর কি টপ লেভেলে, যারা নাকি নীতি নির্ধারণ করেন আর কি। আগের বার আমরা যেরকম দেখছিলাম যে 21শে আগস্টের ঘটনা ঘটার পরে আমরা তারেক রহমানের নামের দেখলাম আর কি। তো এইরকম ঘটনা ঘটিয়ে ওই যারা নাকি বিএনপি জামাত শিবির বা ছাত্র সমন্বয়কারী বা হচ্ছে যে কি বলে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের যে সম্পৃক্ততা, এগুলা কিন্তু তারা আবিষ্কার করে একদম ঢোল পিটা দিতে পারে সারা বিশ্বে। তো এগুলা থেকে আমাদের সজাগ থাকতে হবে আর কি। তো ডক্টর ইউনূসকে সরিয়ে আসলে হাসিনাকে আবার ফেরত এনে ডক্টর ইউনূসের এর মানে জায়গাতে আবারও প্রধানমন্ত্রী আকারে বসানোটাই হচ্ছে যে তাদের একটা টার্গেট হইতে পারে। তো এইসব আমি একটা ধারণা থেকে এগুলি বললাম, আপনারা মানে আরো নিজেরা চিন্তা করলে বুঝতে পারবেন যে শেখ হাসিনার যে মানে সাইকোলজি, সে কিন্তু একটা সন্ত্রাসী ভূমিকার দিকেই যাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের মানে খুব সবাই মিলে এই ষড়যন্ত্র বা এই অ্যাক্টিভিটিস গুলি কিন্তু আসলে বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে। এবং দেখেন তারা কমিউনিকেশন যেগুলির মাধ্যমে করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে বা ফোন কলের মাধ্যমে করে, তো এগুলি তো আসলে আড়িপাতার যন্ত্রগুলি ওই ইসরায়েল থেকে আনা হয়েছিল, ওগুলো সব মানে বিকল হয়ে গেছে আর কি, মানে পাসওয়ার্ড নাই, এটা ওটা নাই। তো আমরা শুনতেছিলাম যে ইলন মাস্কের যে স্টারলিংকের যে স্যাটেলাইট, তো সেটা যদি আনে, তো সেখান থেকে আবার প্রত্যেকটা মোবাইলের ডিভাইসে কি কি আছে না আছে এগুলি আবার ডক্টর ইউনূস ঘরে বসে কিন্তু জানতে পারবে আর কি। তো আমার মনে হয় যে আমাদের প্রাইভেসি নষ্ট হইলেও এটা করতে দেওয়া উচিত।
স্টারলিংকের মাধ্যমে যদি প্রত্যেকে হোয়াটসঅ্যাপে কি করতেছে বা কাকে কি মেসেজ দিচ্ছে না দিচ্ছে এটা যদি ট্র্যাকিং করা যায়, তাহলে এটা ইমিডিয়েটলি করে দিয়ে আসলে আওয়ামী লীগের যে কমিউনিকেশনগুলি, এই মোবাইল কমিউনিকেশন বা ইমেল বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন, এইগুলা কিন্তু ইমিডিয়েটলি যদি আমরা বন্ধ করতে পারি, তাইলে হয়তো আমরা শেখ হাসিনার এই কনস্পাইরেসিগুলি ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে সে যে আবার ক্ষমতায় আসবে, এগুলি আমরা মানে আপাতত আসলে রোধ করতে পারি আর কি। আমার মনে হয় যে কমিউনিকেশনগুলি যেভাবে মানে ডিভাইসের মাধ্যমে আমরা নজরদারি করতে পারি, তো এটা করে আপাতত তাদেরকে ঠেকিয়ে দেওয়াটা খুব জরুরি। তো এই প্রশাসনে যারা এইসব নিয়ে কাজ করতেছেন তারা দেখবেন বিষয়টা, এবং আমার মনে হয় যে প্রত্যেকে সজাগ সজাগ থাকতে হবে আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, এবং সাথে থাকেন। যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যরা যেন দেখতে পায় আর কি। এবং যারা প্রথম পর্বটা দেখেননি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর তারা অবশ্যই প্রথম পর্বে কি কি আসলে করেছে 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা, ওটা একটা বিস্তারিত আলাপ আলোচনা করেছি। তো আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি আর কি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।